আমি অন্তত লাস্ট যেই সময়টা ধরে ইউটিউবে এবং ফেসবুকে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি, এই সময়টার মধ্যে আমাদের যে সেনাপ্রধানরা আসছেন গেছেন, এদের সকলের মধ্যে আমাদের রানিং যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান একটা ডিফারেন্ট ক্যারেক্টার। তিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রমাণ করেছেন আত্মীয়তার চেয়ে পেশার জায়গাটা বড়। যদি সেনাপ্রধান সেদিন কোথাও না কোথাও এই সিদ্ধান্ত না নিতেন, হয়তো শেখ হাসিনা সরকারের পতন হতো, কিন্তু এত সহজে এটা হইতো না, আরও অনেকগুলা প্রাণ ঝরে যেত। আর এরপরে এই অন্তর্বর্তী সরকারের জন্য যতগুলো ভূমিকা তিনি রাখছেন বা সেনাবাহিনীকে যেভাবে ডিপ্লয়েড করে রেখেছেন, এর পাশাপাশি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে তিনি যেই উদারতা বা সৌজন্যতা দেখাচ্ছেন, সেটা একটা ডিফারেন্ট মেসেজ দেয়। বিষয়টা এমন না যে সেনাপ্রধান আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তিনিই সেনাপ্রধান থাকবেন আর সেই ক্ষেত্রে তার জন্য প্রমোশনটা ঠিক থাকে অথবা তার পদবিটা যেন ঠিক থাকে, বিষয়টা তা না। বিএনপি ক্ষমতায় আসতে আসতে সেনাপ্রধান সাবেক হয়ে যাবেন, তারপরে তিনি একটা ভিন্ন রকম চিত্র তৈরি করেছেন। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। আর এই ঘটনা দেখে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। কেউ বাতাসে উঠছে, কেউ আকাশে উঠছে, কেউ কেউ বলছে যে না দেখো সেনাপ্রধান তো চলে আসছে, মনে হয় আমরা জিতে যাব না। বিষয়টা ওইরকম না, বিষয়টা অন্য জায়গা থেকে। আপনারা সকলে জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই জানুয়ারি মাসেই তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তো তার লন্ডন যাবার আগেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন। হঠাৎ করে সবাইকে চমক দিয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে যাবার সময় তিনি একা যাননি, আর এটা অফিসিয়াল কোনো ভিজিট ছিল না যে সেনাপ্রধান যাচ্ছেন অফিসিয়ালি ভিজিট করতে বেগম খালেদা জিয়ার বাসায়। তিনি গিয়েছিলেন রাত 8:30টার দিকে। সেনাপ্রধান যাওয়ার সময় তার যিনি স্ত্রী আছেন তাকেও সাথে করে নিয়ে গেছেন। খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় যাওয়ার পর সেখানে প্রায় 40 মিনিটের মতন তিনি অবস্থান করেছেন। আর বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির বলছেন যে সেনাপ্রধান রাত 8:30টায় আসছেন এবং কি 9:10-15 দিকে তিনি ফিরোজা থেকে বের হয়ে গেছেন। তিনি কেন আসলেন? তিনি আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসছেন। এখানে এটা একটা পলিটিক্যালি মুভমেন্ট ছিল না, এটা একটা নন পলিটিক্যালি অথবা নন গভর্নমেন্ট একটা অবস্থান থেকে তিনি গিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে লাহি তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছিলেন এবং বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করেছেন সেনাপ্রধান। এই সময় তার সঙ্গে তার সহধর্মিণী উপস্থিত ছিল। আর এই জিনিসটা সামনে আসার পর সারা বাংলাদেশের কাছে সেনাপ্রধান হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামানের বাকি যে গুণাবলীগুলো ছিল বা পজিটিভ অবস্থান ছিল, এইটা আরেকটা ডিফারেন্ট একটা ভূমিকা দিয়েছে। কারণ কেউ কেউ মনে করতো তিনি শেখ পরিবারের আত্মীয়, সো তিনি একটু ডিফারেন্ট হবেন বা এই হবেন সেই হবেন, কিন্তু আপনি দেখেন ভারতকেও যে পরিমাণ কঠোর বার্তা তিনি সহজ ভাষায় দিয়েছেন। ইভেন বর্তমান পরিস্থিতিকে রিকভার করার জন্য জনগণের উদ্দেশ্য এই দাবি দেওয়া, আজকে এটা চাই কালকে ওটা চাই, মানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি যেই এইম দেখাইছেন। ইভেন সেনাবাহিনীকে নিয়ে যে ষড়যন্ত্রমূলক নিউজগুলো আসছে যে সেনাবাহিনীর সাথে সরকার আতাত করে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে আসবে, তারপর বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আসছে সোশ্যাল মিডিয়া কন্টেন্টে বা মিডিয়া প্ল্যাটফর্মে। তো সেগুলোর ব্যাপারে তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করবে না, এমনকি কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা বা বিলাস নেই। তো আমি জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে ওনার যারা সমালোচক আছেন সবাই কিন্তু একটা কথা সবাই স্বীকার করেন, ভদ্র শান্ত মানুষ। ইভেন নীতির বেলায় মোটামুটি তিনি অনেকটা অচল মানুষ। তো ধন্যবাদ, এমন সৌহার্দ্যপূর্ণ জিনিসগুলো আমরা চাই। কি আসলে এই মেসেজটা তৈরি হচ্ছে বা কি ঘটতে যাচ্ছে? 2025 সাল পৃথিবী জুড়ে একটা অস্থিরতার সময় যাবে। ভবিষ্যৎবাণীগুলো যদি আমরা দেখি, আন্তর্জাতিক পৃথিবীতে মানে অঙ্গনে আপনি দেখেন যুদ্ধের উপরে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ। বাংলাদেশ ঘিরে 2025 সালে নতুন পজিটিভ চিন্তা যখন আমরা করছি, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে ঘোষণা দিয়ে বসছে, যদি ঘোষণা অনুযায়ী সত্যি সত্যি তারা মাঠে নামেন, তবে আগের মতন যদি নামেন তাহলে এটা কোনো সমস্যা হবে না। আগের মতন মানে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কর্মসূচি বিএনপি দিয়েছে, রাজপথে নেমেছে, আবার সরকারের সামনে বা পুলিশের সামনে তারা কিন্তু ধোপে টিকেনি। তো এরকম হলে এটা ঝামেলা হবে না। বাট তারা যদি নতুন শক্তি সঞ্চয় করে, তারাও যদি মনে করে যে মাঠে নামছি মানে নামছি, দাবি আদায় করে ঘরে ফিরে যাব, তাহলেই শতভাগ নিশ্চিত একটা
সংঘর্ষ হতে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক কমিটি তারা যারা আছেন বা বৈষম্য বিরোধী যারা ছাত্ররা, এদের সাহস তো আমরা দেখেই ফেলেছি, বাকি আছে বিএনপিটা দেখার। তবে দুই দলই যদি সাহস দেখাতে যায় তাহলে সেখানে সংঘর্ষ হবে। আমরা আশা করি সংঘর্ষের বাহিরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। নির্বাচন ইস্যুতে ফেব্রুয়ারি এবং মার্চে তারা তাদের নেতা কর্মীদেরকে নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করতে চায় বা কর্মসূচি সামনে আনতে যাচ্ছে। বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে। তাদের মতে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো না করলেই না, জাস্ট ওই সংস্কারগুলো কইরা নির্বাচন দিয়ে দিতে হবে 2025-এর মধ্যে, এটা যৌক্তিক সময়। আর এই লক্ষ্যকে অর্জন করার জন্য ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। তো সরকারের সাথে তো সংঘাত হবে না, সংঘাতটা হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে, জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে। আপনারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যেই শহীদ মিনার থেকে আহ্বান বা যেই ভাষা, ইভেন জুলাইয়ের যেই প্রোক্লামেশন যেটা সরকার ঘোষণা করতে যাচ্ছে, জানি না সেইখানে কি আছে। এবার ছাত্রদের যেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখানে শেখ হাসিনার বিচারের আগে সংবিধান পরিবর্তন সহ অনেকগুলা দাবি দাওয়া তাদের আছে, সংস্কারের ইস্যুগুলো এখানে আছে। তো এগুলা শেষ হওয়ার আগে এই দেশে নির্বাচন হবে না, ছাত্ররা ডাইরেক্ট ঘোষণা দিয়ে বসছে। তো এখন তারা যদি তাদের ওজন রাখতে চায়, বিএনপি যদি মনে করে যে আমরা আমাদের ওজন রাখবো, আমরা প্রমাণ করব, তো তারা মাঠে নামবে, ছাত্রও তাদেরকে প্রটেস্ট করার জন্য টেকনিক্যালি নামবে। আর এখানে কি হবে? সংঘর্ষ হবে, নতুন আরও একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে। কারণ কারোর সাথে এই মুহূর্তে, কারোর বড় যে দলগুলো আছে, জামাতের সাথে বিএনপি গত 17 বছরের মধ্যে সর্বনিম্ন খারাপ যে সম্পর্ক, এটার মধ্যে এখন হাঁটছে। ইভেন এক দল আরেক দলকে কেউ রাজাকার বলে গালি দিচ্ছে, কেউ বলতেছে বাবা তাহলে তোমরা কি, তোমরাও তো খাম্বা। এরকম আপনি দেখেন যে কমেন্টগুলোতে আমরা দেখছি, তো একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে দুই দলেরই যে বাদানুবাদ শুরু হয়েছে, একে অন্যকে নির্বাচনের জন্য ঘায়েল করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাতে আসলে এই দুই দলের কারোরই কিন্তু কোনো ফায়দা হবে না। ফায়দা হবে হয়তো আওয়ামী লীগের, নয়তো এই বৈষম্য বিরোধীদের। বিএনপি বলছে যে বিএনপির আশা জনপ্রত্যাশা অনুযায়ী ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই নির্বাচনকে আয়োজন করবেন। বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে 3-4 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। 2025 সালের আগে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে তারা অভিযোগ করছে দেশে পতিত ফেসিবাদের নানান ষড়যন্ত্র চলছে, যা অস্থিরতা বাড়াচ্ছে। দ্রব্যমূল্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা, প্রশাসনে স্থিতিশীলতা না থাকায় পরিস্থিতি উদ্বেগজনক বলেই তারা মনে করছেন। বিএনপি এবং তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সুনির্দিষ্ট রোডম্যাপে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব, দেরি হলে সংকট আরও গভীরে যাবে। জানা গেছে 25 সালে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোডম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ, বিভিন্ন রকম প্রোগ্রামের তারা পরিকল্পনা করছে। এমনকি ফেব্রুয়ারি মার্চে দেশ জুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি এবং জনমত তুলে ধরার ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিএনপির যে 31 দফা, সেটার রূপরেখাটির নতুন ব্র্যান্ডিং এবং বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন নিয়েও এখানে নানান চিন্তা আছেন। আর আমরা যদি দেখি, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তবে এগুলা যেভাবে একদল আরেক দলকে পাল্টাপাল্টি কাউন্টারমূলক কথাবার্তা, এখনো এটা বক্তব্যের মধ্যে আছে, বাট রাজপথে নেমে যদি হয় নির্ঘাত ঝামেলা হবে। আর যদি হয় তাহলে কোন দল মাঠে থাকবে আর কোন দল মাঠ থেকে উঠে যাবে, সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। সময় বলবে।